স্পেনের প্রেসিং সিস্টেমের লুপহোল এবং স্পেনের পুরো সিস্টেমটার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এখানে স্পেন এবং ফ্রান্স ম্যাচে একটা ক্লিপ দেখতে পারতেছি। তো এখানে ফ্রান্সের গোলকিপার মাইক মাইগনানের কাছে বলটা আছে, তার মানে হচ্ছে ফ্রান্স এখান থেকে আসলে বিল্ড আপ শুরু করবে মাইগনানের মাধ্যমে। তো স্পেন ইউজুয়ালি যেটা করে, অপোনেন্টকে তাদের হাফে তারা হার্ড প্রেস করে জোনালি, এবং ওই জোনালি প্রেসের মাধ্যমে স্পেন আসলে কুইকলি বলটা উইন করার চেষ্টা করে। তো এখানে আমরা দেখব যে স্পেন যখন প্রেস করে, স্পেনের ঠিক কোন প্লেয়ারটা ইফেক্টিভলি প্রেস করে না, যার ফলে কিন্তু এই স্পেনের যে প্রেসিং সিস্টেমটা, এই সিস্টেমটা একটু ফেল করে বসে। এবং এই সিস্টেমটা যখন ফেল করে কিংবা স্পেনের সিস্টেমটা ইফেক্টিভ করতে ঠিক কোন প্লেয়ারটা স্টেপ আপ করে, যেই কারণে স্পেনের এই প্রেসিং সিস্টেম বলি কিংবা বল উইন বলি এবং তাদের ডিফেন্সিভ সলিডিটি বলি, পুরোটাই কিন্তু এনশিওর হয়। সো ক্লিপটা আমরা প্লে করলে তাহলে বুঝতে পারবো যে স্পেন কিভাবে প্রেস করে এবং কি প্রেসের তার উইকনেসটা কোথায় এবং এই উইকনেসটা কে আসলে কভার করে দিচ্ছে। ফাইন, এখানে সবার আগে দেখতেছি যে লামিন ইয়ামাল ডিগনেরকে মার্ক করতেছে এবং ওই পাশে দানি ওলমো র্যাবিওটকে মার্ক করতেছে। র্যাবিওট হচ্ছে গিয়ে ফ্রান্সের হোল্ডিং মিড, যাকে দিয়ে আর কি ফ্রান্সের বিল্ড আপটা শুরু হওয়ার কথা নর্মালি। ওকে, দেখি কি হয়। সো মাইগনান কাকে পাস দেবে? মাইগনান সালিবাকে পাস দিল। এখন জিনিসটা দেখা যাচ্ছে যে র্যাবিওটকে ছেড়ে দিয়ে অলমো কিন্তু সালিবার দিকে দৌড়ে আসতেছে সালিবাকে চার্জ করার জন্য। এখন অলমো যে সালিবার দিকে চলে আসতেছে, র্যাবিওট কিন্তু ফ্রি হয়ে গেছে। তো র্যাবিওটকে আসলে কে মার্ক করবে? র্যাবিওটকে মার্ক করতে পারতো ওই যে রাইট সাইডে থাকা লামিন ইয়ামাল। লামিন ইয়ামালকে কিন্তু একটা সেম টাইম লুকাস ডিনিয়া এবং র্যাবিওট দুজনকে কিন্তু হ্যান্ডেল করতে হইতেছে। এখন দুজনকে একসাথে কেমনে হ্যান্ডেল করতে পারতো? লামিন ইয়ামাল যেটা করতে পারতো যে র্যাবিওটকে যে পাসটা দেওয়া হইতে পারে, সেই পাসিং লাইনটা সে ব্লক করতে পারতো। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু লুকাস ডিনিয়াকেও দিকে নজর রাখতে পারতো, কারণ লুকাস ডিনিয়ার কাছে যদি বল যায়, সে কিন্তু ইমিডিয়েটলি টাচ লাইনে গিয়ে ডিনিয়াকে প্রেস করতে পারবে এবং টাচ লাইনে কিন্তু প্রেস করা ইজি। সো লামিনের এখানে ফার্স্ট জব যেটা ছিল সেটা হচ্ছে সালিবা টু র্যাবিওট কিংবা আদার্স প্লেয়ার্স টু র্যাবিওট, এই পাসিং লাইনটা ব্লক করা। দেখবো যে লামিন এই পাসিং লাইনটা ব্লক করতে পারছে কিনা। শোয়ামিনি বল পাইলো, তারপরে সে মাইগনানের কাছে বলটা গেল। মাইগনান কি করলো? এই যে মাইগনান কিন্তু সুন্দর মতো ফ্রি থাকা র্যাবিওটকে পাসটা দিয়ে দিল। এবং লামিন যেহেতু র্যাবিওটের পাসিং লেভেনের কাছে যে পসিবল পাসটা যাবে, সেই পাসটা যেহেতু সে ব্লক করে নাই, সেই কারণে কিন্তু র্যাবিওট ফ্রি হয়ে গেছে এবং মাইগনানও কিন্তু ইজিলি র্যাবিওটকে খুঁজে পাইছে। এখন র্যাবিওট যেটা করবে, সে স্পেনের গোলমুখী ফিরে কিন্তু একটা রান মেক করবে এবং সে চেষ্টা করবে তার কোনো একটা টিমমেটকে পাস দিয়ে অ্যাটাকটা প্রোগ্রেস করতে। দেখা যাক এখানে র্যাবিওট সাকসেসফুল হয় কিনা। নেক্সট অ্যাকশনে যাওয়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জানিয়ে রাখি। আমরা প্রতিদিনই দোকান কিংবা অনলাইন শপে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কিছু না কিছু কেনাকাটা করে থাকি। সেখানে দেশ জুড়ে 45,000-এরও বেশি দোকান এবং অনলাইন শপে চলছে বিকাশের 10,000 টাকারও বেশি অফার, যে কারণে পেমেন্ট মানেই কিন্তু বিকাশ। দেখা যাক এখানে র্যাবিওট সাকসেসফুল হয় কিনা। তো র্যাবিওট আগাচ্ছে। ওকে, র্যাবিওট এখানে যেটা করতে পারতো, র্যাবিওটের সামনে দুইটা প্লেয়ার আছে, এমবাপ্পে এবং বার্কোলা। র্যাবিওটের জন্য বেস্ট অপশন ছিল তার ঠিক ডান পাশে এই যে বিটুইন দ্য লাইনের স্পেসে অলিস যে আছে, সেই অলিসকে বলটা দেওয়া। কারণ অলিসের সামনে কিন্তু খুব ভালো একটা স্পেস আছে এবং অলিস যদি এরকম স্পেসে বল পায়, তার স্কিল এবং প্লেমেকিং কাজে লাগে কিন্তু সে একটা ভালো অ্যাটাক ক্রিয়েট করতে পারতো। বাট এইখানে র্যাবিওট কেন অলিসকে পাস দিতে পারে নাই? তাহলে দেখতে হবে যে এইখানে র্যাবিওটের কাছে কে আছে। র্যাবিওটের সাথে যে প্লেয়ারটা আছে সে হইতেছে গিয়া রদ্রি। স্পেনের এই প্রেসিং সিস্টেম কিংবা স্পেনের টোটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার রদ্রি। এখানে যেটা করছে, সে কিন্তু র্যাবিওট টু অলিসে এই পাসিং লাইনটা ব্লক করে দিছে এবং সে একই সাথে সে কিন্তু র্যাবিওটকে ক্লোজ ডাউন করে ফেলছে। র্যাবিওটকে ক্লোজ ডাউন করে ফেললেও র্যাবিওটের কাছ থেকে বল কাড়ার জন্য সে কিন্তু কোনো তাড়াহুড়ো দেখাইতেছে না, আর কোনো আর্জেন্সি দেখাচ্ছে না। সে জাস্ট র্যাবিওটকে ক্লোজ ডাউন করে র্যাবিওটের পাসিং অপশনগুলো কিন্তু সে লিমিটেড করে দিয়েছে। আর র্যাবিওট যদি তার ফরওয়ার্ডে থাকা এমবাপ্পে কিংবা অলিসেকে পাস দিত, তাহলে কিন্তু খুব একটা ইফেক্টিভ হতো না, কারণ দুজনে কিন্তু ক্লোজলি ম্যান মার্কড। তো সিচুয়েশনটা কি হয় দেখি। এখন ফাইনালি এমবাপ্পেকে সে পাস দিতে পারবে, বাট সিচুয়েশনটা যেটা হয়েছে যে অলরেডি কিন্তু স্পেনের প্লেয়াররা ড্রপ ডাউন করে নিচে চলে আসছে এবং লামিনকেও দেখতেছি, অলমোকেও দেখতেছি, এরা নিচে চলে আসছে।
ওই দিক দিয়ে ওয়ার্ডজাবলও কিন্তু নিচে নামতেছে। তার মানে হইতেছে যে ফ্রান্স রাবিওটকে ফ্রিতে পেয়ে যে বলটা দিছিল এবং ফ্রান্সের যে অ্যাটাকের মোমেন্টামটা ক্রিয়েট হয়েছিল সেই মোমেন্টামটা কিন্তু এই রদ্রির পজিশনিং সেন্সের কারণে কিন্তু নষ্ট হইলো। সো আলটিমেট রেজাল্ট যেটা হইতেছে, রাবিওট আর কিছু না পাইরা ব্যাক পাস দিল, সেখান থেকে আরও একটা কাইন্ড অফ ব্যাক পাসের মতো, সাইড পাসের মতো, মানে ফ্রান্সের পুরো অ্যাটাকের মোমেন্টামটা শেষ হয়ে গেছে, স্পেন ডিফেন্সিভলি অর্গানাইজড হয়ে গেছে, ফ্রান্সকে এখন সবকিছু নতুনভাবে শুরু করতে হবে। তো এইখান থেকে কনক্লুশন যেটা আসতেছে আর্জেন্টিনা স্পেন ম্যাচের আগে, স্পেন জোনালি হার্ড প্রেসিং করে, অপোনেন্টকে এরকম জোনালি প্রেসিং করে তাদের বল পায়ে স্পেসটা কমাই দেয় এবং সেখান থেকে বল উইন করে, এবং বল উইন করে কিন্তু তারা বল রিটেইন করার মাধ্যমে কিন্তু তাদের একই সাথে অফেন্সও ঠিক রাখে, ডিফেন্সও ঠিক রাখে। এইখানে পুরো স্পেনের যে প্রেসিং সিস্টেম সবচেয়ে উইক লিঙ্ক ধরা যায় তাদের স্টার প্লেয়ার বার্সেলোনার লামিন ইয়ামালকে। আর লামিন ইয়ামাল কিন্তু এই যে লাস্ট সিজনে যে বার্সেলোনার হয়ে খেলছে 25-26 সিজনে, সেখানেও কিন্তু তার নামে একটা ক্রিটিসিজম ছিল, সে কিন্তু আগের মতো ওয়ার্ক রেট দিচ্ছে না, আগের মতো সেই ইন্টেন্সিটিতে প্রেসিং করা কিংবা ট্র্যাক ব্যাক করা সেটা করতেছে না। এই যে একটা ক্লিপটা আমি দেখাইলাম, যে এটা তো জাস্ট তো ম্যাচের র্যান্ডম একটা মোমেন্ট, বাট তারপরে এখানে কিন্তু ওই কমপ্লেনটাই প্রুভ করতেছে যে লামিন কিন্তু ঠিকভাবে প্রেসিং করতেছে না। সো লামিন যদি ঠিকভাবে প্রেসিং না করে এবং লামিনের হয়ে প্রেসিংটা কভার করার জন্য নিচ থেকে যদি দানি অলমো কিংবা রাইট ব্যাকে পেদ্রো পরোকে উপরে উঠে আসতে হয়, তাহলে কিন্তু এই স্পেনের প্রেসিং সিস্টেমের মানে তাদের স্পেনের রাইট সাইড এবং আর্জেন্টিনার জন্য যেটা লেফট সাইড হবে, সেইখানে কিন্তু একটা ফ্রি স্পেস ক্রিয়েট হবে, এবং এই ফ্রি স্পেস ক্রিয়েটটাকে, এই লেফট সাইডের কোনো একটা ফ্রি স্পেসকে কাজে লাগায় কিন্তু আর্জেন্টিনা বলটা প্রোগ্রেস করতে পারে। এবং এইখানে অবভিয়াস অবস্টেকল হইতে যেতেছে ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। তো রদ্রি যেটা করে, সে কিন্তু ডাইরেক্টলি প্লেয়ারকে চার্জ করে না বলটা উইন করার জন্য, কিন্তু সে তার পজিশনিং সেন্স কাজে লাগায়। অবভিয়াস যে পাসিং অপশনটা, সেই অবভিয়াস পাসিং অপশনটা সে কিন্তু ব্লক করে দেয়। সো এইখানে খেলাটা যেভাবে খেলতে হবে সেটা হচ্ছে লামিনের পিছনে স্পেসটা যদি কাজে লাগানো হয়, সেখানে কিন্তু অবভিয়াসলি রদ্রি প্রেজেন্স থাকবে, এবং রদ্রি প্রেজেন্স হয়ে সবচাইতে সহজ যে এবং সবচাইতে ইফেক্টিভ যে পাসিং অপশনটা হয়তো সেটা কিন্তু ব্লক করার চেষ্টা করবে। সো আর্জেন্টিনাকে যেটা করতে হবে, রদ্রি যদি কাছাকাছি চলেও আসে, সেইখানে অবভিয়াস পাসিং অপশনটারে পাস না দিয়ে তাদের ভিশন এবং ইন্টেলিজেন্স কাজে লাগায় অন্য একটা প্লেয়ারকে পাস দিতে হবে, যেই প্লেয়ারটাকে অ্যাকচুয়ালি রদ্রি মার্ক করতেছে না কিংবা তার পাসিং লাইনটা ব্লক করতেছে না। স্পেনের প্যাসিং প্যাটার্নের উইক পয়েন্ট এবং স্পেনের মোস্ট ইনভ্যালুয়েবল প্যাটার্নিং, এটাই হচ্ছে আমার অ্যানালাইসিস। এরকম আরও অ্যানালাইসিস পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।